সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। 2024 সালের 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল। এছাড়া পুলিশ কর্মকর্তা ইমরুলের 6 বছর, শাহবাগ থানায় ওসি আরশাদ হোসেনের 4 বছর, কনস্টেবল সুজন হোসেন, নাসিরুল ইসলাম ও ইমাজ হোসেনকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে এই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামির সম্পদ জব্দের আদেশও দেওয়া হয়েছে। মামলায় পলাতক আসামিরা হলেন হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আখতারুল ও মোহাম্মদ ইমরুল। নির্বাচনী প্রচারণার 5ম দিনে খুলনা বিভাগে সফর করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি কুষ্টিয়াতে জনসভায় বক্তব্য রেখেছেন। শুনে আসবো তার বক্তব্য। দ্বিতীয় নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে দেওয়া, আর তৃতীয়টা হচ্ছে চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। এই 3টা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ তাআলার সাহায্যে করতে পারি, আমরা বিশ্বাস করি 1 বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। এই নির্বাচনী প্রচারণা কভার করছেন আমাদের সহকর্মী নূর আলম। আমরা সরাসরি বিস্তারিত জানবো তার কাছ থেকে। নূর আলম, এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন? এরপর জামায়াত ইসলামীর আমির কোথায় যাবেন, তার গন্তব্য কোথায়, কোথায় জনসভায় বক্তব্য রাখবেন, তার কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। হ্যাঁ দোলা, আপনি জানেন যে আমরা বেশ কয়েকদিন ধরেই যে দেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে কিন্তু আমরা প্রতিটি জেলায় জেলায় ঘুরছি এবং আসলে এই নির্বাচনের আসলে হালচাল জানানোর জন্যই কিন্তু আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, এবং সেটা চার দোকান হোক বা হচ্ছে ক্ষেতের যেটাই বলেন না কেন, সেখানে আমরা এখন আছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার যেই সেখানে আছি একটি বাজারে। আসলে এখানে জানবো যে ভোটারদের যেই তাদের যে ভাবনা, সেই ভাবনা, এবং আর যেটা বলছেন সেটা হচ্ছে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজকে যে দুপুর 12টার দিকে তিনি আসলে কথা বলেছেন যেই কুষ্টিয়ার যে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে, এবং সেখান থেকে তিনি এরপর চুয়াডাঙ্গা যাবেন, মেহেরপুর যাবেন, মেহেরপুর থেকে তিনি চুয়াডাঙ্গার কথা বলবেন। তারপরে সন্ধ্যা 6টা 30 নাগাদ তিনি আসলে ঝিনাইদহ বক্তব্যের পর তিনি আসলে যশোরের উদ্দেশ্যে রওনা দেবে। তবে আমরা একটু ভোটের যেই হালচাল বা ভোটের যে সমীকরণ রাজনীতির মাঠে, সেই একটু জানবো আসলে যারা ভোটার, সেই ভোটারদের। আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নির্বাচন পথে পথে। আচ্ছা, আপনি কি একটু বলতে চাচ্ছি, যেহেতু নির্বাচন হচ্ছে আপনার 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, সেই ক্ষেত্রে নির্বাচনের মাঠ কেমন দেখছেন, এবং আপনারা কি এবার ভোট দিতে যাবেন কিনা? ভোট দিতে তো যাবই। মাঠ 2 দল, এখন মনে করেন মাসুদ পারভেজ ভাই আর শরীফুজ্জামান শরীফ ভাই, 2 জনেরই ভাব ভালো আমাদের এলাকায়। তে যার যার মন সেই দেবে। গরিব মানুষ আমরা তো মনে করেন চাষাবাদী চাষি। এখন কারোর কথা তো বলা যায় না যে কিটা কর দেবে, কিন্তু মাঠ 2 জনেরই ভালো। বেশি ভাব ভালো মনে হচ্ছে শরীফ ভাই আমাদের এলাকায়। না, যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা তো ভোটার, হ্যাঁ, এবং অনেক আপনারা ভোট প্রয়োগ করবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করবেন। সেক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনেক বা শুনেওছি যে আসলে ভোটের মাঠের যে সমতল মাঠ নেই, তারপর অনেকের মধ্যে শঙ্কা কাজ করছে। কোনো শঙ্কা কাজ করছে কিনা যে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে? না, সবাই বলছে যে আমরা ভোট দিতে যাবো, সমস্যা নেই, সবাই ভোট দিতে যাবে আনন্দিত ভোট দিয়ে। সেটা হচ্ছে আরেকটি, আমরা জানি যে 2টি ভোটের আয়োজন করা হয়েছে, একটা হচ্ছে হ্যাঁ ভোট এবং একটা না ভোট। হ্যাঁ, আসলে মূলত যে সংস্কারের পক্ষে বা তাদের হ্যাঁ ভোট, এবং সেক্ষেত্রে আপনাদের এই হ্যাঁ ভোট বা না ভোট নিয়ে মতামত আছে কিনা, আসলে জানেন কিনা এই বিষয়ে? না, এই বিষয়ে মানে আপনাদের কোনো প্রচার প্রচারণা চালানো হয়েছে কিনা এদিকে আসলে এই বিষয়ে? জি না, আমি বলতে পারবো না। ঠিক আছে দোলা, এই ছিল আমার কাছে যেই নির্বাচনের যেই সমাবেশ সহ যে ভোটারদের যে নির্বাচন বা ভোট নিয়ে যে ভাবনা, তার সর্বশেষ। আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। একটি
একটি নির্দিষ্ট গোষ্ঠী নির্বাচনী প্রচারণায় আইন ভঙ্গ ছাড়াও সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। রাজধানীর গুলশানে দুপুরে সংবাদ সম্মেলনে তিনি দ্রুত নির্বাচন কমিশনকে এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। আপনারা জানেন, এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 77(1) ঘ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন এবং আইন অনুযায়ী অসৎ প্রভাব বিস্তার হিসেবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হয়। তাই আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি সারা দেশে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হলো। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং সীমিতভাবে খুলে দিতে রাজি হয়েছে ইসরায়েল। তবে শর্ত হিসেবে গাজায় থাকা শেষ জিম্মির মরদেহ ফিরিয়ে দিতে হবে বলে জানিয়েছে তারা। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও রাফা সীমান্ত ক্রসিং দীর্ঘদিন বন্ধ রয়েছে এবং এতে করে মানবিক সহায়তা প্রবেশ প্রায় স্থবির হয়ে পড়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূতরা বিভিন্ন সময় ইসরায়েল সফরে গিয়ে রাফা ক্রসিং খুলে দেওয়ার জন্য চাপ দেওয়ার পরিপ্রেক্ষিতে রোববার ইসরায়েল সম্মতি জানায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলি বাহিনী চুক্তি লঙ্ঘন করেই চলেছে। এ সময় অন্তত 484 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 1321 জন আহত হয়েছেন। তীব্র শীত ও ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চল। এর মধ্যে 7 জনের মৃত্যুর খবর দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। রয়টার্স বলছে, তুষার ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে 10 লাখেরও বেশি বাসিন্দা। গত দুদিনে বাতিল হয়েছে অন্তত 14,000 ফ্লাইট। নিউ ইয়র্কে গত বছরের মধ্যে রেকর্ড তুষারপাত হয়েছে বলে জানায় শহরের মেয়র। আর এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন বিকাল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।